ওয়েলকাম ব্যাক বন্ধুরা অন ক্রিয়েটিভ শ্রাবণীস ট্রাভেল ব্লগ। এটা হলো আমার বেনারসের সেকেন্ড ব্লগ। আগের পার্টে তোমরা দেখেছিলে আমরা গঙ্গায় সন্ধ্যা আরতি দেখার পরে নিজের হোটেলে ফিরে গেছিলাম। এবার ভোরবেলা আমরা প্রায় 7টা নাগাদ বেরিয়ে পড়লাম আমাদের ব্রেকফাস্ট করার উদ্দেশ্যে। আর ভোরের গদুলিয়া চকের বাজারের সব দোকানপাট খোলেনি, কিন্তু তাও বেনারসের রাস্তার ভিড় কম হয়নি। হয়তো সন্ধ্যের থেকে কম আছে, কিন্তু আছে। এইবারে আমরা একটা সকালবেলার দিকে ফাঁকা পেয়ে একটা টোটো নিয়ে চলে গেলাম প্রথমে লক্ষ্মী চায়ওয়ালার। এই লক্ষ্মী চায়ওয়ালের শপ হলো বিশ্বনাথ মন্দিরের গেট নাম্বার 4-এর কাছে যে পুলিশ চৌকি বা থানা আছে, তার পাশেই আছে একটা মাজার। সেই মাজারের জাস্ট ডান দিক করে একটা ছোট গলি দিয়ে সামান্য ভেতরে ঢুকে গেলেই তোমরা পেয়ে যাবে লক্ষ্মী চায়ওয়ালের শপ। লক্ষ্মী চায়ওয়ালেতে এলে তোমরা যেটা পেয়ে যাবে সেটা হলো মালাই টোস্ট আর সিজারিয়ান টোস্ট আর হোয়াইট বাটারের টোস্ট, আর চা তো আছে। এই দোকানটি প্রায় 80 বছরের পুরানো এবং এনাদের কিন্তু কোনো ব্রাঞ্চ নেই। এনাদের এই সিজারিয়ান টোস্ট এতটাই ফেমাস যে ভোরবেলা 3টে থেকে দোকান খোলার পরপরই প্রায় লাইন লেগে যায়, এবং সকালবেলা 7:30 নাগাদ পৌঁছানোর পরেও আমরা কিন্তু সেই সিজারিয়ান টোস্ট পাইনি। এবং সত্যি বলতে কি কিছুটা গিমিকেও চলে, এত বেশি নাম হয়ে যাওয়ার ফলে এখানে সব জিনিসটা সবসময় পাওয়া যায় না। তাই আমরাও হোয়াইট বাটার টোস্ট আর চা খেয়েই ওখান থেকে বেরিয়ে পড়লাম। এবার আমাদের নেক্সট ফুড ডেস্টিনেশন ছিল রাম ভান্ডার, যেখানে আমরা খেতে যাব কচুরি। এই রাম ভান্ডারের কচুরি পাওয়া যাবে কচুরিওয়ালি গলিতে, যেটা কিন্তু এগেন বিশ্বনাথ মন্দিরের গেট নাম্বার 4-এর থেকে মণিকর্ণিকা ঘাটের কিছুটা দিকে ঢুকতে যেতে হবে ঘাটের দিকে, এবং গিয়ে গলির ভেতরে একটু কাউকে জিজ্ঞাসা করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে রাম ভান্ডারের শপ। এই রাম ভান্ডারও কিন্তু 80 থেকে 90 বছরের পুরানো একটি দোকান। এনারা এতটাই ফেমাস, প্লাস আমার মতো ইউটিউবারদের কৃপা তো আছেই। এখানে কিন্তু কচুরির জন্য কুপন কেটে আধা ঘন্টা মিনিমাম এবং 1 থেকে 1.5 ঘন্টা লাইন দিয়ে থাকতে হবে, তারপরেই তোমরা পাবে তোমাদের পছন্দের কচুরি। এনাদের 1 প্লেট বড়া কচুরির প্রাইস কিন্তু 60 টাকা। কচুরি কিন্তু ঘিয়ে ভাজা, আর রয়েছে ঘিয়ে ভাজা জলেবি। দুটোই টেস্ট করতে ভুলো না কিন্তু। এই যে লাইনে এতক্ষণ দাঁড়িয়ে থাকার পরে যখন তোমরা কচুরি মুখে দেবে, সেই কষ্ট তোমরা সত্যিই ভুলে যাবে, এতটাই সুন্দর টেস্ট। তবে এটাও সাথে মাথায় রাখবে, সকাল 11টার পরে কিন্তু আর এই কচুরি পাওয়া যায় না, কাজেই সকাল সকাল আসাই ভালো। সকালবেলাটা আমরা শুধু খাওয়া দাওয়ার পেছনেই দিয়েছিলাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল ব্লু লস্যি শপ। এই ব্লু লস্যি শপ কিন্তু 96 বছরের পুরানো লস্যি শপ। এখানে 120 রকমের ভ্যারাইটির লস্যি পাওয়া যায়। তোমরা ভাবছো এই শীতকালে লস্যি খেলাম, কোনো অসুবিধা নেই। এটা নর্মাল লস্যি নয় যে বরফ দিয়ে এক গাদা ঠান্ডা করে দেওয়া হবে। এখানে সব জিনিসটাই ভীষণ পিওর, আর লস্যিতে যে ফ্লেভার তোমরা সিলেক্ট করবে সেই ফ্লেভার একদম ভরিয়ে দেওয়া হবে। আর এই যে দোকানের ভেতরে ছোট ছোট পাসপোর্ট সাইজের ফটোগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সব এখানে এসে খুশি হয়ে লোকেরা লাগিয়ে রেখে গেছেন। বাই দ্য ওয়ে, এখানে মাধুরী দীক্ষিত থেকে শুরু করে আরও অনেক ফিল্ম স্টাররা এসেও কিন্তু লস্যি খেয়ে গেছে, তো আমরাও খাই। দেখো পুরো ফ্রুটস ফুটকার हो तो दे दी।
1927 में इस्टेब्लिश किया दुकान फादर ने, आज 96 ईयर हो गया। और ये जो पिक्चर्स है सब लोग आके खुश होके लगा के जाते हैं। खुश होके दुखी होके भी लगाते हैं। उसको अच्छी नहीं लगती वो भी लगा के जाता है। अभी बस एक ही दीवार इधर का बचा है थोड़ा। ये इधर ऊपर का थोड़ा बच गया है। हाँ, वहाँ तक हाथ नहीं पहुँच पाता लोगों का, नहीं तो वो भी भर जाए। সত্যি আঙ্কেল কিন্তু বেশ মজার মানুষ। এরপরে আমরা চলে এলাম গেট নাম্বার 4-এর পাশ দিয়েই বিশ্বনাথ মন্দিরে ঢোকার নিউ করিডোর দেখতে। এই নিউ করিডোর কিন্তু তৈরি হয়েছে মাত্র 2 বছর আগে, যখন আমাদের প্রধানমন্ত্রী মোদিজি বেনারস ঘুরতে এসেছিলেন। এবারে এইখানে আসার কারণ হলো কারণ এই জায়গাটা খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। ডাইরেক্ট মণিকর্ণিকা ঘাট থেকে কিন্তু তোমরা চাইলে এই নিউ করিডোরে চলে আসতে পারো। আবার যে কোনো গেট দিয়েই কাউকে জিজ্ঞেস করে আশেপাশের গলি রাস্তা দিয়ে ঘুরেও তোমরা এই নিউ করিডোরে আসতে পারো। এই নিউ করিডোর ঘুরতে আসার কারণ হলো এখানে বেশ কিছুটা জায়গা অবধি কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড, কিন্তু যেখানে মেন চেকিং পয়েন্ট আছে সেখানে পর থেকে ক্যামেরা জমা রেখে মন্দিরে যেতে হয়। এই দেখো কি সুন্দর আমায় টাটা করলো আমার এক ছোট্ট বন্ধু। সেই জন্য আমরা আগেই এই নিউ করিডোরের জায়গাগুলো ঘুরে নিলাম। এখানে কিন্তু বেশ বড় একটা ফুড কোর্ট আছে এবং চারদিকে কিছু এরকম মন্দিরও আছে। এই ভারত মাতার মূর্তিটিও এই নিউ করিডোরেই আছে। জায়গাটা বেশ সুন্দর, পরিচ্ছন্ন এবং পরিপাটি। সন্ধ্যাবেলা এই জায়গায় যখন লাইট জ্বলে তখন দেখতে আরো সুন্দর লাগে। সন্ধ্যাবেলা আসার সময় আমি আর পাইনি, তাই আমরা সকালবেলায় এই জায়গাটা ঘুরে এরপরে হোটেলে চলে গিয়ে স্নান করে চলে এসেছিলাম বিশ্বনাথ মন্দির। এইখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার কথা হঠাৎ আমার মাথায় এলো। অনেকেই জানতে চান যে বিশ্বনাথ মন্দিরে ঢোকার সময় কি কি অ্যালাউ আর কি কি অ্যালাউ না। এই নিয়ে কিন্তু নানা মুনির নানা মত আছে। অনেকে আমাদের ভুল ইনফরমেশনও দিয়েছিল। বিশ্বনাথ মন্দিরে ইলেকট্রনিক্স জিনিস যেমন মোবাইল, ক্যামেরা, স্মার্ট ওয়াচ এগুলো অ্যালাউ নয়। এছাড়া যেটা অ্যালাউ নয় সেটা হচ্ছে লেডিস কসমেটিক্স। মানে অনেকেই ব্যাগের মধ্যে করে লিপস্টিক, কাজল নিয়ে চলে আসে মেয়েরা, বা স্যানিটাইজার, সেগুলো কিন্তু চেকিংয়ের সময় ধরে ফেলে দেওয়া হবে। আর একটা জিনিস অ্যালাউ না, মন্দির প্রিমাইসিসের মধ্যে কোনো প্লাস্টিক অ্যালাউ নয়। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো মন্দির ট্রাস্টের অফিস। এই অফিসটাও কিন্তু গেট নাম্বার 4-এর কাছেই তোমরা পেয়ে যাবে। এখানে এলে তোমরা সুগম দর্শন বলে মাত্র 300 টাকার থেকে শুরু করে পুজোর দেওয়ার বুকিং করে নিতে পারো। যেই দিনে পুজো দিতে যাবে সেই দিনই বুকিং হয়ে যাবে, এবং এই বুকিং করে যাওয়ার ফলে তোমাদের বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হবে না, এবং ফেরার পথে এখান থেকেই তোমরা কিন্তু মন্দিরের প্রসাদও পেয়ে যাবে। বাবা বিশ্বনাথ এবং মা অন্নপূর্ণার কাছে পুজো দেওয়ার পরে আমরা দুপুরে চলে গেলাম মা অন্নপূর্ণার ভোগ খেতে। এই ভোগ প্রসাদ কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে খাওয়ানো হয়। সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি এই ভোগ খাওয়ানো হয়ে থাকে। এবার যে জায়গাটা নিয়ে কথা বলবো, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু তার প্রমাণ, আর আমার বেনারস আসার প্রধান আকর্ষণগুলির মধ্যে অন্যতম। কথা বলবো দশাশ্বমেধ লজ বা আমাদের ফেলুদার স্মৃতি বিজড়িত ক্যালকাটা লজ নিয়ে। দশাশ্বমেধ ঘাটে যাওয়ার পথে বাঁ হাতেই তোমরা দেখতে পেয়ে যাবে এই বিশাল বড় লজটি, যেটি কিন্তু জয় বাবা ফেলুনাথের সেই বিখ্যাত ক্যালকাটা লজ। এরকমই কোনো ঘরে শুটিং হয়েছিল সেই সব বিখ্যাত সিনগুলি। আর এই হলো সেই করিডোর যা দেখলে ফেলুদা প্রেমীদের নস্টালজিয়া উস্কে উঠতে পারে। সন্ধ্যাবেলা আরেকটা জায়গায় আমরা চলে গেলাম যেখানেও কিন্তু ফেলুদারই স্মৃতি জড়িয়ে আছে। যে ঘাটটা এখন তোমরা দেখতে পাচ্ছ এই ঘাটটার নাম হলো দ্বারভাঙা ঘাট। আর এই যে গোল জায়গাটা দেখে কি তোমাদের একটু চেনা চেনা লাগলো? হ্যাঁ হ্যাঁ, এখানেই জয় বাবা ফেলুনাথের মছলি বাবাকে ধরার সিনটা শুটিং হয়েছিল। এই গোল জায়গাটির ওপরেই জটায়ু এবং তপসে বসেছিল
আর পরে ফেলুদার আবির্ভাব ঘটেছিল মছলি বাবাকে ধরার উদ্দেশ্যে। এইরকমই কোনো জায়গায় মছলি বাবা হয়তো বসেছিলেন, কিন্তু এখন সেখানে ব্রিজরামা প্যালেস বলে একটি 5 স্টার হোটেল রয়েছে। আমিও ওই জায়গায় বসার লোভ আর সামলাতে পারলাম না, আর এই বজরাটাকে দেখে মগনলালের আগমনের কথা মনে পড়ে গেল। কি অনেকটা ওরকমই না? এবার তোমরা একটু সন্ধ্যের বেনারসের বাজার দেখে নাও। আমি আর কোনো কথা বলবো না, জাস্ট দেখলেই বুঝে যাবে। কাশি আসবো আর কাশি চাট ভান্ডারের চাট খাবো না, তাহলে তো আমাদের যাওয়াটাই বৃথা হয়ে যাবে। শুরু হয়ে গেল আমাদের চাট খাওয়া টমাটার চাট দিয়ে। এরপরে আমরা নিয়েছিলাম দহি ভাল্লা, চূড়া মাটার আর আলু টিক্কি চাট। অনেকেই হয়তো ভিড়ের ভয়ে কাশি চাট ভান্ডারের চাট খাওয়াটা অ্যাভয়েড করে বা হয়তো খেতেই পারে না, যেমনটা আমাদের সাথে প্রথম দিন হয়েছিল। কিন্তু সত্যি এখানকার চাট না খাওয়াটা একটা বিগ লস। প্রতিটা চাটই অপূর্ব টেস্ট। এরপরে অভির খেতে ইচ্ছা হলো রাবড়ি। এত কিছু খেয়ে আমাদের রাতের খাবারের মতো পেটে আর জায়গাই ছিল না, তাই এরপরে টুকটাক খাবার খেয়ে আমরা ডিনার সেরে ঘুমিয়ে পড়েছিলাম এবং পরের দিন সকালে রওনা দিয়েছিলাম বেনারসের সাইট সিনে আরও বিভিন্ন মন্দির দেখতে। সকালবেলা উঠে আমরা বেরিয়ে পড়লাম বেনারস সাইট সিন বা বেনারসের আশেপাশে বাকি মন্দিরগুলো ঘুরতে। প্রথমেই আমরা যে জায়গাটায় চলে গেলাম সেটা হলো BHU এর ভেতরে অবস্থিত বিড়লা মন্দির বা নিউ কাশী বিশ্বনাথ মন্দির। BHU এর এই সুবিশাল ক্যাম্পাসের মধ্যে দিয়ে যখন আমাদের টোটো এগিয়ে চলেছিল, আমাদের কিন্তু আমাদের কলেজ লাইফের দিনের কথা মনে পড়ে যাচ্ছিল। বেশ সুন্দর পরিপাটি ক্যাম্পাস, আর তার ভেতরেই হলো এই নিউ বিশ্বনাথ মন্দির বা বিড়লা মন্দির। একটা কথা জানিয়ে রাখি, এই মন্দিরটি কিন্তু ভোর 4টায় ওপেন হয় এবং বেলা 12টা নাগাদ ক্লোজ হয়ে যায়, মানে দর্শন কিন্তু আর হয় না। মানে এই মন্দিরের ভেতরের গেটটা দিয়েই আর ঢুকতে দেওয়া হয় না। আবার এই মন্দির ওপেন হয় বিকেল 4টে থেকে রাত 9টা অবধি এই মন্দির তখন খোলা থাকে। আমাদের বেরোতে একটু দেরি হয়ে যাওয়ায় আমরা জাস্ট সামান্য ঝলকটুকু পেয়েছিলাম বাবা বিশ্বনাথের। মন্দিরের চারপাশের এই গার্ডেন এরিয়াটা কিন্তু বেশ পরিপাটি এবং পরিচ্ছন্ন, বেশ সুন্দর একটু ঘুরে সময় কাটানোর জন্য। কিন্তু ওই যে আমাদের ঢুকতে দেরি হয়ে যাওয়ায় গেট বন্ধ হয়ে যাচ্ছিল এবং তাড়াতাড়ি করে সিকিউরিটি গার্ডেরা আমাদের বের করে দেয়। তোমরা কিন্তু হাতে একটু সময় নিয়ে এসো। এই গার্ডেনের পাশেই কিন্তু BHU এর আর্ট স্টুডেন্টরা এরকম লাইভ পোর্ট্রেট বানিয়ে দেয়, যেটাও কিন্তু তোমরা উপভোগ করতে পারো। চার্জেসের ব্যাপারে আমার ঠিক জেনে নেওয়া হয়নি, কিন্তু হ্যাঁ, অ্যাজ এ আর্টিস্ট আমার জিনিসটা বেশ ভালো লেগেছিল। আর এই ধরনের কিছু হ্যান্ড পেন্টেড সুভিনিয়ার্সও তোমরা ওইখান থেকে কালেক্ট করতে পারো। এগুলো স্টুডেন্টসদের দ্বারাই বানানো, আর স্টুডেন্টসরা ওখানে বললে লাইভ তোমাকে এঁকে বানিয়েও দেবে। তবে হ্যাঁ, হ্যান্ড পেন্টিং বলে চার্জেস কিন্তু বেশ হাই।
आप इधर के ही स्टूडेंट हो? जी। कहाँ से रहते हो आप? बनारस के। सारे आपके ही पेंटिंग्स हैं? हाँ, ये आधी इधर वाली मेरी है और बाकी एक साथ में ही है सब। हाँ, 2500। এরপরে আমরা চলে গেলাম সংকটমোচন শ্রী হনুমানজির মন্দিরে। এই মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি প্রহিবিটেড, আর মন্দিরের বাইরের এই এলাকাতে ছবি তোলা যেতে পারে। মন্দিরের ভেতরে একটা প্রসাদ কাউন্টার আছে, যেখান থেকে তোমরা প্রসাদ কিনে পুজো দিতে পারো, এবং সেই কাউন্টারের প্যারা কিনতে কিন্তু ভুলো না। এমনিতেও বেনারসের প্যারা বিখ্যাত, তবে এই মন্দিরের ভেতরের ওই প্যারা কিন্তু দারুণ টেস্টি। এরপরে আমরা চলে গেছিলাম শ্রী দুর্গা মাতা মন্দিরে। এই মন্দিরের ভেতরেও কিন্তু ফটোগ্রাফি প্রহিবিটেড, তাই আমি শুধু বাইরের গেটটুকুই তোমাদের দেখাতে পারলাম। এরপরে আমরা যে জায়গাটায় গিয়েছিলাম, জায়গাটা কিন্তু একদম অন্যরকম, এবং ভারতীয় হিসেবে এই জায়গাটায় গেলে তোমাদের বেশ গর্ববোধই হবে। এটি হলো মহাত্মা গান্ধী ইনস্টিটিউট ক্যাম্পাসের ভেতরে ভারত মাতা মন্দির। এই মন্দিরের ভেতরে অন্য কোনো দেবদেবীর মূর্তি বা চিত্র কিন্তু নেই। এটা সম্পূর্ণ ভারত মাতাকে উদ্দেশ্য করে নির্মিত একটি মন্দির। এই মন্দিরের ভেতরে মার্বেল দিয়ে নির্মিত আনডিভাইডেড ইন্ডিয়ার একটি সুবিশাল মানচিত্র দেখতে পাওয়া যায়। এই মানচিত্রটিকেই পুরো ফুলের মালা দিয়ে সাজিয়ে এখানে পুজো করা হয়। এই মন্দিরটি নির্মাণ করেন ভারতের ফ্রিডম ফাইটার শ্রী শিবপ্রসাদ গুপ্তাজি, এবং 1936 সালে মহাত্মা গান্ধী দ্বারা এই মন্দিরের উদ্বোধন করানো হয়। ভারত মায়ের এই মানচিত্রের সামনে দাঁড়িয়ে কিছু সময়ের জন্য হলেও রক্ত কিন্তু গরম হয়ে ওঠে, এবং মনের গভীরে অদ্ভুত এক অনুভূতি সৃষ্টি হয়। বেনারসের সব খাবার নিয়ে বললাম, আর চা নিয়ে কথা বলবো না, তা কি করে হয়? সত্যি এখানকার চায়েরও কিন্তু অন্যরকম স্বাদ। আসলে বেনারস ডেয়ারি প্রোডাক্টসের জন্য বিখ্যাত, এবং এনাদের ডেয়ারি প্রোডাক্টস রিলেটেড যত খাবারের জিনিস আছে তার স্বাদ কিন্তু একদম পিওর। আর এই করতে করতেই আমাদের বাড়ি ফেরার ঘন্টা প্রায় বেজে উঠেছিল, তাই আমরা হোটেলে ফিরে লাঞ্চ সেরে নিলাম। তোমরা হয়তো মনে মনে এটাই ভাবছিলে, বেনারসে এসে এত কিছু খেলাম, পান কখন খেলাম? এই তো সবশেষে আমরা পান খেয়ে নিলাম, বেনারসি পান। ব্যাস, সব ভালোরই যেমন শেষ আছে, তাই আমাদের বেনারস ট্রিপও এবার শেষের পথে। বিকেল 4টে নাগাদ আমরা আমাদের হোটেল ছেড়ে বেরিয়ে পড়লাম গয়া আসার উদ্দেশ্যে। আর হাতে এবারে সময় কম থাকার দরুন আমরা সারনাথটা যেতে পারলাম না, তাই মনে মনে এই আশা নিয়েই ফিরে এলাম যে বেনারস আমরা আবার যাব। আরেকটা পয়েন্ট মিস করে গেছি, সেটা হলো আমরা যে বেনারসের সাইট সিন করেছি সেই টোটো ফেয়ার।
এই টোটোওয়ালারা কিন্তু যা খুশি মনের মতো রেট বলতে থাকে, ওদের সাথে বার্গেনিং করতে কিন্তু ভুলো না। আমরা আমাদের হোটেলের সামনে থেকে মানে গদৌলিয়া চক থেকে রামপুরার দিকে এম বাজারের সামনে থেকে টোটো পেয়ে গেছিলাম। আমরা টোটোওয়ালাকে পে করেছিলাম 500 টাকা। আমাদের সাথে ওনার কথা হয়েছিল 400 টাকায়, কিন্তু আমরা খুশি মনে ওনাকে আরও 100 টাকা দিয়েছিলাম। যাই হোক, মোটামুটি 500 টাকায় 4টে মন্দির ঘোরা হয়ে গিয়েছিল। এটা একটু বেশি মনে হলেও এর থেকে কমে কিন্তু ওখানে সত্যিই এক্সপেক্ট করা যায় না, বরং ওরা আরও বেশি চার্জেস বলে। কাজেই বার্গেনিং করতে কিন্তু ভুলো না। আর এইভাবেই অস্ত যাওয়া সূর্যের সাথে সাথে আমাদের একটা সুন্দর বেনারস ট্রিপ এখানেই শেষ হলো। মন তো একটু খারাপ হবেই, কিন্তু সব ভালোরই তো একটা শেষ আছে, তাই না? ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো জানিও, কিন্তু লাইক আর কমেন্টের অপেক্ষায় থাকবো আমি। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে চলি, আজকের মতো টাটা।